সন্ধ্যা, আপনাদের সাথেই আছি আমি লাইলা ফারহানা অরিন। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, শুভ জন্মদিন, এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী এস.ডি. রুবেলের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনী ও মেলার সময়সূচি। শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী কালিদাস কর্মকারের চিত্রকলা প্রদর্শনী পাললিক প্রাণ মাটি প্রতীক। প্রদর্শনীতে শিল্পীর 52টি চিত্রকর্ম ও বাস্তব সময়ের নিরিখে 2টি স্থাপনা শিল্প স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 24 জানুয়ারি পর্যন্ত। গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী শামীম সুব্রানার চিত্রকলা প্রদর্শনী হোয়াট আই টক অ্যাবাউট ওয়েন আই টক অ্যাবাউট লাইফ। প্রদর্শনী দুপুর 12টা থেকে রাত 8টায়, এই সময় চলবে 31 জানুয়ারি পর্যন্ত। উত্তর বাড্ডার অ্যাথেনা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে তেল রং, অ্যাক্রেলিক ও মিশ্র মাধ্যমে আঁকা ছবি নিয়ে শিল্পী গুলশান হোসেনের 17তম একক চিত্রকলা প্রদর্শনী প্রকৃতি ও জীবনের প্রতিফলন। প্রদর্শনী চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2016। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথভাবে আয়োজিত এই মেলার প্রবেশ মূল্য রাখা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা। বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবার জন্মদিনের শুভেচ্ছা। আজ 23 জানুয়ারি প্রখ্যাত অভিনেতা রাজ্জাকের জন্মদিন, যিনি সবার কাছে নায়ক রাজ রাজ্জাক নামে পরিচিত। রাজ্জাক 1942 সালে পশ্চিমবঙ্গে কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি 1964 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাড়ি জমান। প্রথম দিকে রাজ্জাক তৎকালীন পাকিস্তান টেলিভিশনে ঘরোয়া নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে জনপ্রিয় হন। পরবর্তীতে কার বউ, ডাক বাবু ও আখেরি স্টেশন সহ বেশ কয়েকটি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করলেও নায়ক হিসেবে ঢালিউডে তার প্রথম চলচ্চিত্র বেহুলা। তিনি প্রায় 300টি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং প্রায় 16টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। জন্মদিনে নায়ক রাজ রাজ্জাককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। অতীতে যেসব তারকা শুভ সন্ধ্যায় অতিথি হয়ে এসেছেন তাদের আলাপচারিতার অংশবিশেষ নিয়ে আর্কাইভ থেকে তারকার সঙ্গে। আজকের তারকা নন্দিত অভিনেতা আজিজুল হাকিম। প্রথম দিককার কথা হাকিম ভাই, আপনি এখানে নোংর নাটক দিয়ে এসেছিলেন, টেলিভিশন নাটকে আপনার যাত্রা, সেই স্মৃতিটার কথা কিছু বলুন। এখানে নোংর নাটকটি আমার জীবনে আমার টেলিভিশন নাটকের প্রথম নাটক, এবং সেই নাটকটিতে আমি যে চরিত্রটি করেছিলাম সেটি নোয়াখালীর আঞ্চলিক ল্যাঙ্গুয়েজে ছিল। মাদ্রাসার ছাত্র, ওই একটি চর জেগে যায়, সেখানে একটি চায়ের দোকানে সে তার মামাকে সাহায্য করার জন্য আসে গ্রাম থেকে, এরকম একটি চরিত্র। এবং চরিত্রটা খুবই ইন্টারেস্টিং ছিল এবং দর্শকদের কাছেও খুব মজা লেগেছিল। তো সেই চরিত্রটির কথা এখনও মানুষ আমাকে বলে যে ওই নাটকটিতে আমরা হয়তো আপনাকে চিনতাম না তখন, কিন্তু আমাদের তখন মনে হয়েছে যে এই চরিত্রটি যে করছে মনেই হয় না যে এ আসলে একজন অভিনেতা, মনে হয় যেন আসলে মাদ্রাসার একটি ছাত্র, সে ওখান থেকে এসেছে। তো ওই চরিত্রটির কথা, ওই নাটকটির কথা আমার মনে আছে, মনে থাকবে। ওটি একটা আমার মানে অভিনয় জীবনের শুরুতে একটা চমৎকার চরিত্র বলতে পারেন। দেখছিলেন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে আমরান হোসেনের প্রযোজনায় অনুষ্ঠান বিচ টাইম। রাত 8টা 20 মিনিটে থাকছে লাকি ইনাম ও হৃদি হকের রচনায় এবং হৃদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। এইটা আপনার জন্য আরেকটা কি
আপনি কোথায় যাচ্ছেন? যাবো না তো কি করবো, এটা বসে কি করবো? দাদু দাদা আসেন, কেক কাটেন না, কেক কাটেন। আমি এই সমস্ত ঝামেলার মধ্যে নেই, কাটাকাটির মধ্যে আমি নেই। তোমরা যা কিছু করা তোমার দাদির সঙ্গে করো। রাত 9টায় প্রচার হবে জুনায়েদ বিন জিয়ার প্রযোজনায় ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান রক উইথ মাইলস। রাত 11:30 থাকছে একক নাটক অবিকল অঙ্ক এবং সমাধান। কতদিন হলো ক্যাম্পাসে যাও না? মনে নেই। মনে করলে হয়তো বলতে পারবো, মনেই করতে চাই না। আমি জানি, বলবো না। এই ছিল এনটিভি হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস.ডি. রুবেল। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? জি, আমিও ভালো আছি। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। অনেক ভালো লাগছে আপনাকে পেয়ে। আমাদের দেশের যে বাংলা গান রয়েছে তার অনেক জনপ্রিয় গানের শিল্পী আপনি। এখনও সেই গানগুলি মানুষের মুখে মুখে ফেরে এবং এই প্রজন্মের শিল্পীদের কথা যদি চিন্তা করি, অনেকে আপনাকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছে। তো কেমন লাগে যখন আপনার গানগুলো এখনো মানুষের কণ্ঠে বাজে? না, এটা তো ধরেন আপনার প্রত্যেকটা শিল্পী জীবনে আসলে একটা অন্যতম ভালো লাগার উপলব্ধি যদি তার গানগুলো কালজয়ী হয়। তো আপনার সেটাই ভাল লাগে যখন দেখি যে আসলে এখনও তো অনেক নতুন নতুন গান করছি। তো যখন দেখি যে স্ক্রিনে যাই, লাইভে যাই, তখন দেখি যে আমার সেই পুরোনো গানগুলো বারবার অনুরোধ আসে। তো আমার কাছে এটা একটা খুব ভালো উপলব্ধি মনে হয় যে গানগুলো মানুষকে এমনভাবে প্রভাবিত করেছে যে তারা যখনই আমাকে লাইভে পায় তখন সেই গানগুলো বারবার রিকোয়েস্ট করে। তো সো আমার কাছে এটা মনে হয় যে জীবনের শিল্পী জীবনের একটা অন্যতম পাওয়া বলতে পারেন আপনি। তো এই যে সঙ্গীত শিল্পী হয়ে ওঠা, এস.ডি. রুবেল হয়ে ওঠা, এই গল্পটা কেমন ছিল? গল্পটা হচ্ছে এরকম যে আমি স্টুডেন্ট ঢাকা শহরে। তো স্টুডেন্ট আমি এমনিতে চাঁদপুরে ছেলে, তো আমি সেখানে ওই চাঁদপুর জেলা সঙ্গীত নিকেতন এবং শিল্পকলায় আমি সেখানে যখন ক্লাস 5-6-এ পড়ি তখন থেকেই আসলে আমি ক্লাসিক্যালটা গাই, নজরুল গাই, রবীন্দ্র। আমাদের ওখানে সবই শেখানো হয়, বেসড অন ক্লাসিক্যাল। আপনার সব ধরনের গানই শেখানো হয়, ইভেন ভাওয়া গানও গাইতে হয়েছিল আমার। তো পরে যখন আপনার ঢাকায় আসলাম ইন্টারমিডিয়েট পাস করে, তখন আমি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ঢাকা কলেজে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্সে ভর্তি হলাম। আচ্ছা। তো তখন থেকেই আসলে আপনার জাতীয় শিক্ষা সপ্তাহ আমি ফার্স্ট হয়েছি একবার। আর এমনিতে কলেজে সবসময় ফার্স্ট হতাম, কলেজ পর্যায়ে যে পুরস্কার এগুলো হয়। তো সেটা হয়েছে যে আপনার পড়াশোনার ফাঁকে ফাঁকে ধরেন 95-এ যখন অশ্রু বের হলো, তো তখন আসলে প্রথম অ্যালবাম ছিল। হ্যাঁ, এর আগে আমি রেডিওতে গান করেছিলাম নজরুল গীতি, খেলেছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। তো তখন আপনার অ্যালবামটা আসলে ব্যাপক সারা জায়গায় নেই, কিন্তু ভালো গিয়েছিল। আচ্ছা। হ্যাঁ, যার কারণে আমার কষ্টটা সফল হয়েছিল। এবং পরবর্তীতে বাংলাদেশের যে বিগ কোম্পানিগুলো, ওটা বেরিয়েছিল বেতার জগৎ থেকে। তো তারপর আপনার সাউন্ডটেক, সঙ্গীতা 2 কোম্পানি আমাকে অফার করলো যে আমরা তোমার অ্যালবাম করব। তারপরে আসলে প্রায় 450 অ্যালবাম বেরিয়ে গেল আজ পর্যন্ত, সলো, ডুয়েট, মিক্সড মিলে আর কি। তো এর মধ্যেই যা অর্জন, যা কিছু, কিংবা এস.ডি. রুবেল হিসেবে একজন সিঙ্গার হিসেবে পরিচিতি পাওয়া। আচ্ছা, সেই যে অশ্রু থেকে শুরু করে আমরা জানি যে আপনার একক অ্যালবাম অসংখ্য রয়েছে এবং বর্তমানে আপনি আপনার 37তম অ্যালবাম নিয়ে ব্যস্ত আছেন, অচেনা শহর। এই সম্বন্ধে একটু জানতে চাই, মূলত কি কি ধরনের গান থাকবে অ্যালবামটিতে? গত মাসের আগের 2 মাস আমি আপনার কানাডা এবং আমেরিকাতে গেছিলাম প্রোগ্রাম করতে। তো সেখানে আসলে 7টা প্রোগ্রাম করেছি। মাল্টি কালচারাল পিপল ওখানে লিভ করে। হ্যাঁ, তো এদের এক একজনের ক্যারেক্টার এক এক রকম। বাঙালি কিন্তু আপনি যেমন বিদেশে গেলে একটাই জিনিস আপনার খারাপ লাগবে যে আপনি চাইলেই কথা বলা লোক পাবেন না, কিন্তু আনলেস অ্যান্ড আনটিল আপনি যদি কোনো বাঙালি সারাউন্ডিংসে না থাকেন। হ্যাঁ, তো আমি দেখলাম যে কেউ কাউকে চিনছে না, কেউ কারোর মতো সবাই দূরে যাচ্ছে, কাজে যাচ্ছে, আবার কাজ থেকে যাচ্ছে, কাজ থেকে এসে কেউ পার্টিতে যাচ্ছে, হ্যাঁ, কেউ আড্ডা মারছে। তো তখন আমি একটা গান লিখলাম, এই শহরে আমি একা, আচ্ছা, মানুষগুলো অচেনা। তো কিছুটা ধরেন বাঙালিদের মেন্টালিটিটা নিলাম, আমি কখনো কারো কাছে পাইনি মন,
কখনো কারো কাছে চাইনি পণ, ভালোবাসা দিয়ে কিনেছি শুধু বেদনা। সেখানেও কিন্তু বাঙালিদের মধ্যে আমি দেখেছি যে একটা একাকিত্ব বিরাজ করে, ওরাও কাজ করে আর হিজ হুজুজ, সবাই যার যার মতো খুব কাজে ব্যস্ত। তো সেই গানটাকে আমি পরে ফেসবুকে দিলাম, আরো 2-3টা নাম দিয়েছিলাম, পরে দর্শকরা এই নামটা পছন্দ করেছে, তাই আমি ডিসাইডেড যে অচেনা শহর নামটাই আমি করবো আর কি। তো এই যে গান সুর করা এবং নিজে গান লেখা, সঙ্গীত শিল্পী হিসেবে এই কাজগুলি করতে কি একটু অন্যরকম প্রেশার হয় না? একটা ক্রিয়েশন করলেই তো হলো না, ক্রিয়েশনটা তো মানুষের ভালো লাগতে হবে। আমি আমার মতো একটা গান সুর করলাম কিংবা লিখলাম, গান তো আমার গান তো ম্যাক্সিমাম প্রফেশনাল গীতিকাররাই লিখে। তো এখন গানটা যদি প্রথমত আমার ভালো লাগতে হবে লিরিক্সটা, আর সেকেন্ডলি হচ্ছে যে যদি মানুষের ভালো না লাগে তাহলে কিন্তু পুরো আয়োজনটাই নষ্ট, বৃথা গেল। হ্যাঁ, এই যে আপনি বলছেন যে মানে 37তম অ্যালবাম তো ধরেন এমনি বেরোচ্ছে না, একটা কারণই বেরোচ্ছে, এবং বেশ কয়েকটি গান, লাল বেনারসি, রূপ কারিগর, গুরুনামায়, এই গানগুলিতে এখনো কালজয়ী। হ্যাঁ, তো এখন হয়েছে কি আপনার এই জন্য আমাকে অনেক স্টাডি করতে হয়, আসলে অনেক গান গেয়ে ফেলেছি তো, প্রায় ধরেন 1400 মতো গান সব মিলিয়ে, সলো, ডুয়েট, তারপরে আপনার চলচ্চিত্র, অডিওতে ম্যাক্সিমাম 450 অ্যালবামে। তো আপনার সেটা হয়েছে যে এই জন্য আমাকে একটু ভাবতে হয় যে এই গানটা নতুনত্ব কি আছে, কিংবা এই সময় কি চাইছে, হ্যাঁ, এই সময়ের মানে ইয়াং জেনারেশনের ডিমান্ড কি। মেইনলি আমরা আসলে আমি স্পেশালি ইয়াং জেনারেশনকে কোট করতে চাই, বিকজ তারাই কিন্তু অ্যালবামগুলো কিনে আসলে, হ্যাঁ। তো এই জন্য আসলে এগুলোর পিছনে প্রচুর সময় দিতে হয়, স্টাডি করতে হয়, চেঞ্জগুলো আনতে হয়, যার কারণে প্রচুর কষ্ট হয় কিন্তু, হ্যাঁ, ক্রিয়েটিভ ওয়ার্ক কিন্তু কাজ করতে হয় ব্রেইনে, এখানে তো ধরেন আপনার মাসেল এবং অনেক কিছু মাথায় রাখতে হয়। অচেনা শহর অ্যালবামে মোট কয়টি গান থাকবে? আপনার সম্ভবত 8টি গান থাকবে। একটা গান আছে আপনার কলকাতার যে সারেগামাপা একটা খ্যাত একটা মেয়ে হয়েছিল 4-5 বছর আগে, সানন্দা, আচ্ছা, ওর একটা গান আছে ডুয়েট গান, বলতে চাই শুনতে চাই পারি না। তো আপনার আরও একটা গান দেশীয় একটা লোকাল আমাদের মানে ক্লোজ আপ ওয়ান, সেটা আমি পরেই বলবো, ক্লোজ আপ ওয়ানের একটা নতুন সিঙ্গারকে দিয়ে একটা গাইয়েছি। তো দেখি এখন সর্বোপরি আমার 8টা গান যাবে, কার কার গান যাবে এখনো ঠিক পুরোপুরি মানে ডিসাইড করিনি। 8টি গানের মধ্যে কয়টি রেকর্ডিং করা হয়ে গেছে? রেকর্ডিং হয়ে গেছে ম্যাক্সিমাম, কিন্তু এগুলো আপনার মানে আপনার এগুলোকে ধরেন আবার রিমাস্টারিং করতে হয় কখনো কখনো, হ্যাঁ, কখনো কখনো সাউন্ডগুলোকে আরো সুন্দর করার জন্য কাজ করতে হয়, তো সেই কাজটা করছি আমি আসলে। আপনি যেটি বলছিলেন যে দর্শকদের চিন্তা এবং ইয়াং জেনারেশন, এখনকার নতুন প্রজন্ম যে শ্রোতারা যে ধরনের চান সেই ধরনের গান আপনি করছেন, তো এক্ষেত্রে কি গানগুলোর ক্ষেত্রে মিউজিকের ক্ষেত্রে কি একটু ফিউশন আনার চেষ্টা করা হয়েছে? বেসিক্যালি চেষ্টাটা আসলে আপনি একটা জিনিস যদি খেয়াল করে দেখেন, আপনি যদি গানগুলো শুনেন, আমি কিন্তু সবসময় গাড়িতে কিন্তু রেডিও শুনি, কিন্তু আমি কিন্তু ডিসহার্টেন আসলে, বিকজ আমি দেখি যে আসলে মানে মডার্নাইজের যেই ক্ষেত্রটাকে এক্সপ্লেন করার চেষ্টা করা হয়, কিংবা ফিউশনের যেই ব্যাপারটাকে আপনার ধরেন পাবলিকের সামনে এক্সপ্রেস করার চেষ্টা করা হয়, আলটিমেটলি কিন্তু আমি দেখেছি যে ধরেন আগে যেটা ছিল, আপনিও শুনলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা গানে পিসগুলো খুব অ্যাট্রাকটিভ পিস করা হতো, প্রিলুডে ইন্টারলুডে। এখন দেখবেন যে ওরা হালকা মিউজিক করছে, মানে ধরেন একটা পিয়ানো দিয়ে প্রিলুড শেষ, কিংবা ইন্টারলুড দিয়ে শেষ, কিংবা একটা ভায়োলিন দিয়ে শেষ। এটা কিন্তু ধরেন মানে আগে যেটা ছিল অনেক কিছু বাজতো, এখন হয়তো সিম্পল কিছুর উপর দিয়ে গানটা শেষ হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আসলে নিউ ট্রেন্ড না, এটা অ্যাজ ইউজুয়াল ট্রেন্ড। এটা এক একটা ডিরেক্টরের এক একটা চিন্তা ভাবনা যে আমি গানটাকে এরকমভাবে ডিসপ্লে করবো। আপনি যদি ইংলিশ গান শুনেন, ইংলিশ গান ধরে যুগ যুগ ধরে কিন্তু এই ফরম্যাটে চলে আসছে, কিন্তু হালকা মিউজিক, মেলোডিয়াস, কিন্তু মিউজিকগুলো যে পিসগুলো বাজে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, গানে শুনতে ভালো লাগে, সুদিং হয়, সেগুলো কিন্তু ইন্ডিয়ান গানে আগে খুব বেশি ছিল, কিন্তু ওয়েস্টার্ন গানে কিন্তু মানে ইস্টার্ন গানে বেশি ছিল, কিন্তু ওয়েস্টার্ন গানে কিন্তু সবসময় খুব হালকা ছিল। এখনও কিন্তু তাই। বাংলাদেশ আমার কাছে মনে হয় এখন ইস্টার্ন এবং ওয়েস্টার্নে কিছুটা মাঝামাঝি থাকার অবস্থানে থাকার চেষ্টা করছে, এই আর কিছু না। আমরা আরো অনেক কথা বলবো, তার আগে একটা গান শুনতে চাই, কোন গানটি শুনবো? তো এখন আপনি বলছেন, তবে আমি একটা গানই করবো, সে এখনই শুনবেন। হ্যাঁ, শুনি তাহলে। আমি টাইটেল গানটাই করছি তাহলে, আপনার যে গানটা আমি অ্যালবামের নাম করেছি অচেনা শহর। অচেনা শহর, যদিও এটা খালি গলায় গাইতে হচ্ছে, তবু আমি করি। এই শহরে আমি একা, মানুষগুলো অচেনা, এই শহরে আমি একা,
মানুষগুলো অচেনা, আমি কখনো কারো কাছে পাইনি মন, কখনো কারো কাছে চাইনি পণ, কখনো কারো কাছে পাইনি মন, কখনো কারো কাছে চাইনি পণ। ভালোবাসা দিয়ে কিনেছি শুধু বেদনা, এই শহরে আমি একা, মানুষগুলো অচেনা, এই শহরে আমি একা, মানুষগুলো অচেনা। এটাই ছিল আগে টাইটেল সংটা। তো এটা চমৎকার গান, আসলে মনে হচ্ছিল যে আমার নিজের জীবনেরই যেন গল্প। না, এটা আসলে টু সাম এক্সটেন্ট ঢাকা শহরের মানুষের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। এই শহরেও কিন্তু ঢাকার বাইরের প্রচুর সাধারণ লোক আছে যারা আসলে অনেক কিছু চেয়ে অনেক কিছুই পায়নি। হ্যাঁ, এরকম অনেক লোক আছে না। তা আমি তো গান করি, মানুষ বলে যে ভাইয়া এখানে আসছি কাজ করতে, এখানে তো আসলে কাজে এসছি কিংবা পড়াশোনা করতে আসছি, আমি একা, কারো কাছে আসলে মনের কথা বলা যায় না। হ্যাঁ, তো এই ব্যাপারটা নিয়ে আসলে গানটা করা, এই শহরে আমি একা, মানুষগুলো অচেনা। আপনার বেশিরভাগ গান যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে ভালোবাসা নিয়ে। তো রোমান্টিক গানের প্রতি এই আগ্রহটা বা ভালো লাগাটা কেন? এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে আসলে আমি যখন স্টেজে গান করি তখন কিন্তু ফোক গান কিংবা একটু রিদমিক গান কিংবা একটু মেলোডি গান, রোমান্টিক গান সবই করি। আর যখন অ্যালবাম করি তখন ম্যাক্সিমামই লাভ সং করি আমি। হ্যাঁ, শুধু লাভ সং করি তাও না, আমি অনেক প্যাট্রিয়টিক সংও করেছি, শিশু অধিকারের উপর গানও করেছি। অ্যাজ ইউজুয়াল আমাদের দেশীয় ফোক গানগুলো অনেক করেছি আমি। হ্যাঁ, কিন্তু টেলিভিশনে যখন গানগুলো করি আমার কাছে মনে হয় যে ধরেন আপনার যেগুলোর মধ্যে একটু কথার মধ্যে একটু গভীরতা আছে, সুরের মধ্যে একটু মাধুর্যতা আছে, সেগুলো করার চেষ্টা করি। হ্যাঁ, আর আমার কাছে টু সাম এক্সটেন্ট আমার ফোক গান মনে হয় যে আমার কাছে মনে হয় যে টু ইজি টু সিং, ইনফ্যাক্ট আমার কাছে ভেরি ইজি টু সিং। এই জন্য আমি ফোক গানগুলো আসলে মানে চটুল গান হিসেবে স্টেজে খুব একটা করি, কিন্তু আপনার ধরেন টেলিভিশনে যখন আসি খুব কমই গাই। মানুষ যখন একটু চটুল গান শুনতে চায় তখন আমি করি। কিন্তু লাভ সঙ্গের মধ্যে অনেক গজল প্যাটার্ন আমি গান করেছি, যেটার মধ্যে বাণী প্রধান, গানের কথাগুলো একটা মেসেজ থাকে, একটা মিনিং থাকে। তো এটা করতে গিয়ে আমি দেখেছি যে ম্যাক্সিমাম গানগুলো আসলে আপনার হয় আধ্যাত্মিক গানে কিছু মেসেজ থাকে, আদারওয়াইজ লাভ সঙ্গে কিছু মেসেজ দেওয়া যায় এবং মনের ভাষাগুলো প্রকাশ করা যায়। এখন আপনি একজন ইয়াং লেডি কিংবা গার্ল যেটাই বলি, তা আপনার মনের কথাটা নিয়ে যদি আমি গান করতে পারি আপনি আমাকে শুনবেন। এখন আমি যদি আপনার মনের কথাটা নিয়ে গান করতে না পারি তাহলে আপনি আমাকে শুনবেন না, আকর্ষণটা তখনই তৈরি হয়, তাই না? তো আপনার মনের কথাটা যখন আমার গানে আসবে তখনই আমার কাছে মনে হয় সেটা কালজয়ী হয়, এবং সেটাই তখন আমার হৃদয়কে ছুঁয়ে যাবে, সেটাই কালজয়ী হয় ইনফ্যাক্ট। এই জন্যই লাভ সং বেশি করা। কথা বলতে বলতে আমরা একদম শেষ দিকে চলে এসেছি। অনেক ধন্যবাদ আমাদের শুভ সন্ধ্যা আসার জন্য এবং আপনার সঙ্গীত জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। তো সবাইকে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।